তো হ্যালো স্টুডেন্টস, তো আজকের ক্লাসে আমরা শর্করা বা কার্বোহাইড্রেটস নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর বায়োমলিকুলসের এই চ্যাপ্টারটা এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা পড়ছি হচ্ছে ক্লাস 11-এর বায়োমলিকুলস বায়োমলিকিউলস এই চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে পড়ছি শর্করা বা ইংরেজিতে আমরা বলি কার্বোহাইড্রেটস। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে, আশা করি অনেক কিছু শিখতে পারবে। তো সবার প্রথমে আমরা শর্করার একটু সংজ্ঞাটা জেনে নিয়ে নিই, ডেফিনিশন। তো শর্করা কাকে বলবো? তো কার্বোহাইড্রেটস হলো কার্বোহাইড্রেটস আর পলিহাইড্রক্সি, পলি মানে অনেক, হাইড্রক্সি মানে জানোই তোমরা হাইড্রোজেন, পলিহাইড্রক্সি মানে OH গ্রুপ, অ্যালডিহাইড অর কিটোন। তাহলে শর্করা হচ্ছে প্রচুর কার্বন এবং হাইড্রোজেন থাকবে, যার মধ্যে অ্যালডিহাইড বা কিটো গ্রুপ থাকবে। ঠিক আছে, তো আমরা একটু দেখে নিই। একটা সিম্পল শর্করা সম্বন্ধে আমরা জানি, তোমরা সবাই একটা শর্করা সম্বন্ধে ছোটবেলা থেকেই পড়ো, সেটা হচ্ছে গ্লুকোজ। এবার যদি আমি একটু গ্লুকোজের ছবি এঁকে দেখাই তোমাদের, এই গ্লুকোজটা সংকেত কি? গ্লুকোজে C6H12O6। গ্লুকোজ 6 কার্বন যুক্ত, 1 2 3 4 5 6, CH2OH, এখানে হচ্ছে H, এখানে OH, এখানে H, এখানে OH, এখানে এখানে H OH, এখানে H, এখানে OH। গুণে দেখো, কার্বন 6টা আছে, হাইড্রোজেন 12টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, অক্সিজেন আছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। বোঝা গেল? তাহলে এর মধ্যে দেখো আমাদের প্রচুর হাইড্রক্সিল গ্রুপ আছে। এই দেখো OH গ্রুপ, OH গ্রুপ, OH গ্রুপ। পলি মানে অনেক, তাহলে পলি হাইড্রক্সি গেল। এবং অ্যালডিহাইড, এই যে CHO গ্রুপটা কি? একটা অ্যালডিহাইড একটা CHO কে আমরা অ্যালডিহাইড গ্রুপ বলি। এছাড়াও এটা গ্লুকোজের ছবি। এবার আমি তোমাদের যদি একটা ফ্রুক্টোজের ছবি এঁকে দেখাই, তাহলে ফ্রুক্টোজটা এমন দেখতে হয়, C ডবল বন্ড O বন্ড C বন্ড OH বন্ড H বন্ড C বন্ড H বন্ড OH বন্ড C বন্ড H বন্ড OH বন্ড CH2OH। এখানে তোমরা কিসের জেলের ছবি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের কি? ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজ সংকেত কি? এটারও সেম, C6H12O6। এখানে কয়টা মিলাও? কার্বন 6টা আছে, হাইড্রোজেন কয়টা? 12টা, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। অক্সিজেন কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। মিলে গেল? কিন্তু এখানে দেখো, এখানে যেমন আমাদের অ্যালডিহাইড গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, এখানে কিন্তু আমাদের কি গ্রুপ আছে? কিটো গ্রুপ আছে। তাহলে বেশ শর্করার মধ্যে হয় অ্যালডিহাইড গ্রুপ থাকবে, না হয় কিটো গ্রুপ থাকবে। এবার প্রত্যেকটা শর্করার আমাদের শর্করার একটা সিম্পল সংকেত থাকে, সেটা সম্বন্ধে এবার দেখো। তো আমরা কি পড়বো এবার? শর্করার সংকেত। এবার সংকেতটা কি? CnH2ON, এটা অথবা তোমরা বলতে পারো এরকম CnH2nOn, তোমরা যেটা খুশি বলতে পারো। এখানে N হচ্ছে আমাদের কি? কার্বন সংখ্যা। গ্লুকোজের ক্ষেত্রেই ধরো, কার্বন কয়টা আছে? এখানে 6টা। তাহলে Cn এর জায়গায় কত বসাবে? 6। তারপর H2O, N এর জায়গায় কত বসাবে? 6। এবার তুমি হিসাব করে দেখো কত হচ্ছে। C6H 6 দুগুণী 12 আর O6। তাহলে দেখো চলে আসলো এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি? শর্করার সংকেত। এবার
এখানে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত? শর্করায় কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1 হয়, বাট এক্সেপশন আছে। এবার এই 2:1 অনুপাত থাকলেই যে সবসময় সেটা শর্করা হবে তা কিন্তু না। তোমরা নিশ্চয়ই জানো এটার সংকেত। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। এটা একটা অ্যাসিড, শর্করা থরি না। কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা আছে? 4টা। অক্সিজেন কয়টা আছে? 2টা। তাহলে অনুপাত কত হচ্ছে? 2:1। তাহলে এই যে এটা চিরসত্য না যে শর্করা মানেই অনুপাত 2:1 থাকবে হাইড্রোজেন আর অক্সিজেনের, তা কিন্তু একদম না। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আমি তোমাদের সেটা দেখাচ্ছি। এত কিছু মনে রাখা পসিবল না সবসময়। সেটা হচ্ছে কি, র্যামনোস। এটা লিখে রাখবে হ্যাঁ তোমরা, RHAMNOAC। এই র্যামনোসের সংকেত হচ্ছে C6H12O5। দেখো এটা কিন্তু একটা শর্করা, র্যামনোস কি একটা শর্করা, কিন্তু সেটা হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আমাদের হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত 2:1 হলো না। তাই হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত 2:1 হলেই যে শর্করা হবে তাও না। আবার হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত যদি 2:1 না হয়, তার মানে এটা না যে ওটা শর্করা না। র্যামনোসের অনুপাত 2:1 না হওয়া সত্ত্বেও সেটা শর্করা। ঠিক আছে? তাই এটা জাস্ট চিরসত্য এই বিষয়টা না। আশা করি বোঝা গেল। এইবার আমরা নেক্সট পড়াতে আসি শর্করার শ্রেণী বিভাগে। একটু আসি, চলো আমার সঙ্গে সঙ্গে। তোমরা এইটুকু যদি তোমরা নোট করে থাকো কেউ, অবশ্যই সেটা করতেই পারো, তোমরা করে নিয়ে রাখো। তো এবার আমরা যাব শর্করার শ্রেণী বিভাগে। তাহলে শর্করাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে সরল শর্করা, যাকে আমরা বলি মনোস্যাকারাইড। আর এটাকে আমরা বলবো যৌগিক শর্করা, বা কম্পাউন্ড সুগার। মনোস্যাকারাইডের এক্সাম্পল কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে মনোস্যাকারাইডের এক্সাম্পল। আরো অনেক আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, গ্লিসারলডিহাইড, এগুলো হচ্ছে আমাদের সরল শর্করা এক্সাম্পল। সরল শর্করা কাদের বলবো? যাকে ভেঙে পুনরায় আমরা ছোট শর্করা পাবো না। যেমন এই গ্লুকোজকে ভাঙলে আমরা এর থেকে ছোট কোনো শর্করা পাবো না। ফ্রুক্টোজকে ভাঙলে তুমি আর শর্করা পাবে না। তো মনোস্যাকারাইড মানে হচ্ছে সিঙ্গেল শর্করা, যাকে ভাঙলে আর নতুন কোনো শর্করা পাওয়া যায় না। বোঝা গেল সরল শর্করা। যৌগিক শর্করা হচ্ছে যা একাধিক সরল শর্করা দিয়ে তৈরি। ঠিক আছে, এটা আগে আমরা পড়ি। যৌগিক শর্করার মধ্যে দুটা ভাগ থাকে আবার। একটা হচ্ছে অলিগোস্যাকারাইড, আর একটা হচ্ছে আমাদের পলিস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের মধ্যে 2 থেকে 10টা মনোস্যাকারাইড থাকে। কয়টা থাকবে? 2 থেকে 10টা। আর পলিস্যাকারাইডের মধ্যে 10-এর বেশি সরল শর্করা থাকবে। ঠিক আছে, যেমন অলিগোস্যাকারাইডের এক্সাম্পল। অলিগোস্যাকারাইডের মধ্যে প্রচুর পাওয়া যায়, কিন্তু আমাদের 2 কার্বন যুক্ত না, 2টি মনোস্যাকারাইড যুক্ত শর্করাটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায়, এবং আমরা শুধু ওটা নিয়েই পড়ব। তো 2টা মনোস্যাকারাইড যুক্ত একটা শর্করার নাম বলি আমরা ল্যাকটোজ। এদের নাম আছে,
তো দুটি সরল শর্করা দিয়ে তৈরি যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় ওটাকে আমরা বলি ডাইস্যাকারাইড। এই ডাইস্যাকারাইডের মধ্যে কয়টা মনোস্যাকারাইড থাকবে? 2টা মনোস্যাকারাইড থাকবে, ঠিক আছে। যেমন এক্সাম্পল দিই আমরা, ল্যাকটোজ কি দিয়ে তৈরি? ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ দিয়ে তৈরি, ঠিক আছে। প্লাস মানে কিভাবে আমরা একটা গ্লুকোজ আর একটা গ্যালাক্টোজ যুক্ত হয় সেটা আমরা পরে পড়বো, আপাতত জাস্ট জেনে রাখো। যেমন ম্যানোস আবার গ্লুকোজ আর আরেকটা গ্লুকোজ নিয়ে তৈরি। সুক্রোজ নিশ্চয়ই নাম শুনেছ। সুক্রোজ হচ্ছে কি দিয়ে তৈরি? গ্লুকোজ আর এটা হচ্ছে ফ্রুক্টোজ দিয়ে তৈরি। আর এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলে অলিগোস্যাকারাইডদের মধ্যে মোস্ট কমন শর্করা আমাদের এই ডাইস্যাকারাইডগুলো। এবার পলিস্যাকারাইড কাদের বলবো? যারা 10-এর বেশি মনোস্যাকারাইড দিয়ে তৈরি। এর মধ্যে আবার ভাগ আছে। এই পলিস্যাকারাইডের মধ্যে কি কি ভাগ আছে? একটা হচ্ছে হোমো পলিস্যাকারাইড, আর একটা হচ্ছে হেটেরো পলিস্যাকারাইড। হোমো পলিস্যাকারাইড মানে এখানে একই ধরনের শর্করা মনোস্যাকারাইড থাকবে এখানে। যেমন এক্সাম্পল দিই, স্টার্চ কেবলমাত্র গ্লুকোজ দিয়ে তৈরি, সেখানে 1000টা গ্লুকোজ আছে, অন্য কেউ নেই। মনে করো 1000টা গ্লুকোজ আছে আর কেউ নেই, তাহলে এটা কি? হোমো পলিস্যাকারাইড। আরো অনেক এক্সাম্পল আছে, স্টার্চ, সেলুলোজ, কাইটিন, এগুলো হচ্ছে হোমো পলিস্যাকারাইড। আর হেটারো পলিস্যাকারাইডের এক্সাম অনেক আছে। একটা হচ্ছে কি কন্ড্রিয়ন সালফেট, ডারমাটান সালফেট। এখানে একটা সরল শর্করা থাকে না, একাধিক টাইপের সরল শর্করা এখানে থাকে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের নর্মাল একটা ক্লাসিফিকেশন, শর্করার শ্রেণী বিভাগ, এটা তোমাকে শিখতে হবে। এরপর কি জানতে হবে তোমাদেরকে? হ্যাঁ, এই যে সরল শর্করা, মনে করো একটা সরল শর্করার মধ্যে মধ্যে 3টা কার্বন আছে, তখন তাকে আমরা বলবো ট্রায়োস। মনে করো একটা সরল শর্করার মধ্যে 4টা কার্বন আছে, তখন তাকে আমরা কি বলবো? টেট্রোস। যখন 5টা থাকবে, 3, 4, 5, তখন তাকে আমরা বলবো পেন্টোস। গ্লুকোজের কয়টা থাকে? 6টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, তখন তাকে আমরা বলবো হেক্সোস। 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, তখন তাকে আমরা বলবো হেপ্টোস। এরকম 8টা থাকলে অক্টোস, 9টা থাকলে ন্যানোস, 10টা থাকলে ডেকোস বা কিছু একটা হবে, হাঁটাও। তো আমরা সরল শর্করার মধ্যে 3টা থাকে ট্রায়োস, 4টা থাকলে টেট্রোস, 5টা থাকলে পেন্টোস, হেক্সোস, হেপ্টোস। এইটুকু মনে রাখলেই হয়ে গেল তোমার। এবার ট্রায়োসের একটা এক্সাম্পল দিই, গ্লিসারলডিহাইড। এই গ্লিসারলডিহাইডের ছবি হচ্ছে এটা, এইটারই প্রথম ছবি আঁকছি আমি শুধু, আর পরে এগুলো আঁকবো না। তাহলে এখানে কয়টা কার্বন আছে? 3টা। গ্লিসারলডিহাইড এটা ছবি। 4 কার্বন যুক্ত শর্করার একটা এক্সাম্পল বলো, এরিথ্রোস, ERYTHROS। তোমরা নিশ্চয়ই ডিএনএ এর মধ্যে রাইবোস সুগার পড়েছো, তো রাইবোস হচ্ছে 5 কার্বন যুক্ত। হেক্সোসের একটা এক্সাম্পল বলো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, যার মধ্যে 6টা কার্বন আছে। হেপ্টোজের এক্সাম্পল বলো, সিডো হেপ্টুলোজ, 7 কার্বন যুক্ত একটা শর্করা। বুঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের সরল শর্করাগুলোর মধ্যে আবার ডিফারেন্ট ভ্যারাইটি থাকে কার্বনের সংখ্যা অনুযায়ী। আমি তোমাদের কিছু ফটো দেখাচ্ছি, যদি তোমরা পারো তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে এই যে গ্লিসারলডিহাইডের ছবি দেওয়া আছে, এরিথ্রোস এই যে দেওয়া 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন, এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে। তোমরা চাইলে এটাকে একটু ফোকাস করে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি নেওয়া হয়ে গেছে।
এরপরে আমরা যাব এবার হ্যাঁ, এরপরে একটা জিনিস সম্বন্ধে জানতে হবে তোমাদেরকে, সেটা হলো স্টিরিও আইসোমার সম্বন্ধে কি এখন যাওয়াটা ঠিক হবে? না, একটা জিনিস দেখে নাও, একটু কাইরাল কার্বন সম্বন্ধে জানো। কাইরাল কার্বন, তোমাদের একটু আগে আমি গ্লিসারডিহাইডের ছবি দেখাচ্ছিলাম, এদিকে এইচ, এদিকে এইচ আর এদিকে ওএইচ। এখানে এই মিডিলের কার্বনটাকে দেখো, যে এই কার্বনটার চারপাশে যে বন্ডগুলো আছে প্রত্যেকটা গ্রুপ আলাদা না? যখন কার্বনের 4টা বন্ডে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ থাকবে তখন সেই কার্বনটাকে আমরা বলবো কি? কাইরাল কার্বন। বুঝা গেল? প্রত্যেকটা শর্করার মধ্যেই কাইরাল কার্বন থাকে, এক্সেপশন আছে, যেমন ডাই হাইড্রক্সি অ্যাসিটোন, এটার সংকেত হচ্ছে এটা CH2OH CH, এক সেকেন্ড একটু, হ্যাঁ একদম, আমি যে জায়গায় আমি মনেই হচ্ছিল যে যদি গন্ডগোল করে ফেলি, CH2OH, এটা হচ্ছে আমাদের ডাই হাইড্রক্সি অ্যাসিটোনের ছবি। এখানে দেখো এই কার্বনের দুপাশে একই ধরনের দুটো গ্রুপ যুক্ত হয়ে আছে না? তাহলে এই কার্বনটাকে কিন্তু আমরা কাইরাল কার্বন বলতে পারবো না। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন হচ্ছে একমাত্র শর্করা যার কোনো কাইরাল কার্বন থাকে না। বোঝা গেল? এই জায়গাটা তো আমাদের মনে রাখতে হবে, পরে কিন্তু আমি কাইরাল কার্বন আর শেখাবো না। হয়ে গেল? এরপর এরপর তোমাদের একটু কিভাবে সাইক্লিক স্ট্রাকচার তৈরি হয় সেটা সম্বন্ধে দেখো। এবার এই 6 কার্বন যুক্ত যে শর্করাগুলো আছে তারা না রিং ফর্ম করে, এই না যে বাকিরা করে না, কিন্তু 6 কার্বন যুক্তগুলো আমরা পড়বো। 5 কার্বন যুক্তরাও রিং তৈরি করতে পারে, কিন্তু তারা খুব একটা স্টেবল হয় না। 4 কার্বন তো রিং তৈরি করতে পারে না, 3 কার্বন যুক্ত সরল শর্করাও রিং তৈরি করতে পারে না। তো এখানে আমরা আগে গ্লুকোজের ছবি আঁকি, 1 2 3 4 5 6। এবার আরেকটা জিনিস শেখাতে হবে, এটা হচ্ছে গ্লুকোজের OH, এখানে হচ্ছে OH H, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে OH, এটা হচ্ছে CH2OH। এবার আমরা এখানে যে সর্বপ্রথমে এটা বলতে হতো, এই যে কার্বনগুলো আছে তার শুরুটা কোন দিয়ে করবো আমরা, এটা হচ্ছে 1 নাম্বার আর এটা হচ্ছে কিন্তু 6 নাম্বার, এটা মনে রাখবে নেমিংটা। আমি একবার ভিডিওটা দেখে নিই যে ঠিকঠাক মতো রেকর্ডটা হচ্ছে কিনা, কারণ দেখা গেলো আমি পড়াচ্ছি আর রেকর্ড হওয়া বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, রেকর্ডিং চলছে, তো নেমিংটা কিন্তু উপর থেকে হয়, ঠিক আছে? মানে অ্যালডিহাইড গ্রুপ থেকে এখানে কিন্তু নেমিংটা শুরু, এই দিক থেকে 1 2 না, কিন্তু উপর থেকে হবে। এইবার তাহলে গ্লুকোজের এই গঠনটাকে আমরা বলবো স্ট্রেইট চেইন, স্ট্রেইট STRAIGST, স্ট্রেইট চেইন গঠন। কিন্তু গ্লুকোজ সাইক্লিক রিং ভাবেও, মানে সাইক্লিক রিং তৈরি করতে পারে। কিভাবে করে আমরা বলছি। এইবার এই গ্লুকোজের যে 5 নং যে OH-টা আছে না, এটা খুব ইম্পর্টেন্ট এই সাইক্লিক স্ট্রাকচারের জন্য। এবার তোমরা একটা জিনিস পড়বে, সেটা হচ্ছে হেমি অ্যাসিটাল। এটা কি জিনিস? অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে অ্যালকোহলিক গ্রুপের মিলনকে আমরা হেমি অ্যাসিটাল বলবো। কি বলবো? হেমি অ্যাসিটাল।
ঠিক আছে, কি বললাম, কার্বোহাইড্রেট গ্রুপের সঙ্গে অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে একটা অ্যালকোহলিক গ্রুপের মিলনকে আমরা কি বলবো, হেমিঅ্যাসিটাল। এবার এই যে গ্লুকোজের CHOটাকে আমরা এভাবেও লিখতে পারি না, C ডাবল বন্ড O বন্ড H, এভাবে লিখতে পারি। এবার আমরা কিভাবে সাইক্লিক স্ট্রাকচার গ্লুকোজের তৈরি হয় সেটা জানবো। তার আগে একটা জিনিস জানো, আমাদের যে এই অক্সিজেন আছে, অক্সিজেন কি ইলেকট্রোনেগেটিভ, কার্বন এটাও ইলেকট্রোনেগেটিভ, কিন্তু কার্বনের তুলনায় অক্সিজেন আমাদের বেশি ইলেকট্রোনেগেটিভ, এটুকু জানো সবাই। এবার অক্সিজেন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, এই যে তারা ইলেকট্রনগুলো শেয়ার করে আছে, এই কার্বনের ইলেকট্রনগুলো না অনেকটা অক্সিজেনের দিকে শিফট হয়ে থাকে, বুঝলে কি বললাম। এবার এই যে বন্ধনীগুলো আছে, এই দুইটা বন্ধনী আছে, একটা হচ্ছে আমাদের ডেল্টা বন্ধনী আর একটা হচ্ছে আমাদের পাই বন্ধনী। এবার এই কার্বনের যে ইলেকট্রনগুলো সেগুলো একটু অক্সিজেনের দিকে শিফট হয়ে থাকে, তার ফলে কি হয়, এই কার্বনটা নেগেটিভ হওয়া সত্ত্বেও একটু পজিটিভ চার্জ অনুভব করে, ঠিক আছে। যেহেতু কার্বনের ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে শিফট হয়ে আছে, কার্বনটা একটু পজিটিভ চার্জ অনুভব করে। এবার তাহলে কার্বনটা কি করবে, সে ইলেকট্রন চাবে, তাই তো। কোথার থেকে ইলেকট্রনটা পাবে, এবার এই যে 5 নম্বর কার্বনের যে OH গ্রুপ, সেখান থেকে ও কি করবে, ইলেকট্রন এই কার্বনকে দিবে এবং তাদের মধ্যে বন্ড তৈরি হবে, বোঝা গেল। তাহলে এই 5 নম্বরের এখান থেকে ইলেকট্রন কাকে দিবে, এই কার্বনকে দিবে এবং তাদের মধ্যে বন্ড তৈরি হবে, সেটাই আমরা পড়বো এখানে এরপর। তাহলে কি এই অ্যালকোহলিক গ্রুপের সঙ্গে এই কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বলছি, অ্যালডিহাইড গ্রুপের কি মিলন হচ্ছে না, তাহলে আমরা কি পড়বো, হেমিঅ্যাসিটাল তৈরি করব। তাহলে এই যদি এই অ্যাটাকটা হয় এবং এখানে বন্ড তৈরি হয়, তাহলে আমরা কি পাবো, হেমিঅ্যাসিটাল পাবো। আশা করি বোঝা গেল। এবার প্রশ্ন হতেই পারে, এই OH গুলো থেকে কেন ইলেকট্রন যাচ্ছে না, এখান থেকেই যাচ্ছে। এখান থেকে এই OHটা যখন এটাকে অ্যাটাক করে, সবচেয়ে স্টেবল আমাদের কি হয়, রিং ফর্মেশনটা হয়, তার জন্য এই 5 নাম্বার কার্বনের OHটাই অ্যাটাক করে, ঠিক আছে। এইবার আসি আমরা কিভাবে সাইক্লিক্যাল স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা আমরা দেখো ভালো করে। তাহলে আমি সবার প্রথমে এই কার্বনটাকে আঁকছি, C, তার এক পাশে আছে H আর এক পাশে আছে ডাবল বন্ড O। তাহলে এটা কত নম্বর কার্বন, 1 নাম্বার। 2 নাম্বার কার্বনের ছবি আঁকি। এবার এই দিকে যা কিছু আছে সেগুলো নিচের দিকে আঁকবো, হ্যাঁ। এই Hটা আমি উপরে দিলাম, OHটা নিচের দিকে দিলাম, আবার দাগ দিলাম। তারপর 4 নাম্বার কার্বন, Hটা নিচের দিকে আসবে আর OHটা উপরের দিকে থাকবে। 5 নাম্বার কার্বন, কত গেল, 1 2 3, 1 সেকেন্ড, কোথাও গন্ডগোল করলাম নাকি, একদম ঠিক আছে, ঠিক আছে। এবার 4 নাম্বার কার্বন, OHটা থাকবে নিচের দিকে আর Hটা থাকবে উপরের দিকে। এবার 5 নাম্বার কার্বন, এই 5 নাম্বার কার্বনের এই যে Hটা, 5 নাম্বার কার্বনের এই যে OHটা এবং তার সঙ্গে যুক্ত CH2Hটা, OHটা, ঠিক আছে। এবার আমরা কি পড়ছিলাম, যে ইলেকট্রনগুলো কার দিকে শিফট হচ্ছে, ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে। তার জন্য আমাদের এই অক্সিজেন কি করলো, তার ইলেকট্রনগুলো কাকে দিল, কার্বনকে দিল, তাই তাদের মধ্যে একটা বন্ড তৈরি হবে। এই সময় দেখো এই কার্বনটার মধ্যে কয়টা বন্ড হয়ে আছে, এদিকে 2টা বন্ড, 3টা বন্ড, 4টা বন্ড, 5টা বন্ড। তবে কার্বন তো ম্যাক্সিমাম 4টা বন্ড তৈরি করতে পারে, তাহলে এখানে কয়টা হয়ে আছে, 5টা। তার জন্য কি হবে, একটা বন্ড ভেঙে যাবে, এই বন্ডটা ভেঙে গেল। বন্ড ভেঙে গেল মানে কি, এক জোড়া ইলেকট্রন কার কাছে চলে আসলো, অক্সিজেনের কাছে চলে আসলো। তাহলে অক্সিজেনটা কেমন হয়ে যাবে, বেশি ইলেকট্রোনেগেটিভ হবে এবং সে চেষ্টা করবে প্রোটন নিয়ে তাকে নিউট্রালাইজ করার। এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। দেখো কার্বনে 4টা বন্ড হয়ে গেল, হলো।
তাই আমি এখানে কালারটা আলাদা করছি এর জন্যই যে এই ওএইচটাই এই সি ডবল বন্ড ওর একটা বন্ড ভেঙে যাওয়ার পর ওই আরেকটা ওর সঙ্গে যুক্ত হলো। বোঝা গেল? এটাই হচ্ছে গ্লুকোজের সাইক্লিক্যাল স্ট্রাকচার। ক্লিয়ার? এইটার কি নাম আছে? যখন এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবে, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে পাইরানোস। পাইরানোস গঠন। এই পাইরানোসের মধ্যে কয়টা আমাদের গ্রুপ আছে দেখো তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে পাইরানোস হচ্ছে 6 মেম্বার রিং গঠন করে। কয়টা মেম্বার আছে এখানে? 6 জন মেম্বার আছে। ক্লিয়ার? তাহলে এই গ্লুকোজটাকে আমরা কি বলবো? এই গ্লুকোজটাকে আমরা বলবো আলফা ডি গ্লুকোপাইরানোস। কি বললাম আমরা? আলফা ডি গ্লুকোপাইরানোস। এইবার আলফার মানে কি, ডির মানে কি আমি কিন্তু এখন পর্যন্ত বলিনি, বলবো দাঁড়াও। আলফার মানে কি, ডি মানে কি আমরা বলবো। আপাতত জাস্ট জেনে রাখো, এই যে কার্বনটা আছে না, এই কার্বনটার নাম হচ্ছে অ্যানোমেরিক কার্বন। অ্যানোমেরিক কার্বন। সবার প্রথমে আলফার মানেটা আগে জেনে নাও, ডির মানেটাই পরে বলছি। এই অ্যানোমেরিক কার্বনের OH গ্রুপটা যদি এই CH2OH গ্রুপের দূরে থাকে তখন তাকে আমরা বলবো আলফা ডি পাইরানোস। ক্লিয়ার? কিন্তু যদি দেখা যায় যে গঠনটা এমন হচ্ছে, তাহলে এখানে কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, দেখা গেল OH-টা উপরের দিকে আর H-টা নিচের দিকে, বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। OH, এখানে OH, এটা হচ্ছে H, এখানে H, OH, এখানে H, এখানে CH2OH। তাহলে দেখো এই টোটালটার মধ্যে এটা অ্যানোমেরিক কার্বন, তার OH-টা দেখো এই CH2OH এর কাছাকাছি আছে না, তখন তাকে আমরা বলবো বিটা ডি গ্লুকোপাইরানোস। তাহলে আলফা কখন বলবো? আর এই দুইটা গঠনকে বলে অ্যানোমার। অ্যানোমার মানে কি? যাদের মধ্যে অ্যানোমেরিক কার্বনের মধ্যে কেবলমাত্র ডিফারেন্স থাকবে H আর OH। এই OH-টা যদি দূরে থাকে তাহলে আলফা গঠন, যদি কাছে থাকে তাহলে হচ্ছে বিটা গঠন। ডি এর মানে কি? ডেক্সট্রোরোটারি, সেটা আমরা পরে আসছি, একটু পরে। তাহলে রিং, তাহলে গ্লুকোজের মধ্যে তোমরা পাইরানোস গঠন পড়লে, এইবার আমরা পড়ব কিভাবে 5 মেম্বার রিং ফ্রুক্টোজের ক্ষেত্রে তৈরি হয়, সেটা তোমরা একবার দেখো। তাহলে এইগুলো খাতার মধ্যে তুলে রাখবে, দেখবে তোমাদের পড়তে অনেক সুবিধা হবে। এইবার আমরা পড়বো কি? এইবার আমরা পড়ব ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের আগে সংকেতটা কি? 3 4 5 6। সরি, এটা এই কালি দিয়ে আঁকলেই ঠিক হতো। সি বন্ড সি বন্ড সি বন্ড সি বন্ড CH2OH। এখানে কিটো গ্রুপ থাকে, এখানে OH, এখানে H, এখানে H, এখানে OH, এখানে H, এখানে OH। তাহলে এটা কিসের ছবি? এটা হচ্ছে ডি ফ্রুক্টোজের ছবি। ডি মানে কি পড়ে? এইবার যখন আগেরটা কি ছিল? হেমিএসিটাল, এটা তোমরা পড়বে হেমিকিটাল। হেমিকিটাল কখন হবে? যখন কিটো গ্রুপের সঙ্গে
অ্যালকোহলিক গ্রুপের বিক্রিয়া হবে। বিক্রিয়া আমাদের কি তৈরি হয়? হেমিকিটাল। এবার দেখবো এই যে 5 নাম্বার কার্বনের যে OH-টা সেটা এই কিটো গ্রুপকে অ্যাটাক করছে। কেন? ওই আগের মতোই, এই কার্বন অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বনের ইলেকট্রনগুলো কার দিকে যাবে? অক্সিজেনের দিকে শিফট হয়ে থাকবে, তার জন্য কার্বনটা একটু পজিটিভ চার্জ অনুভব করবে, আর সেই পজিটিভ চার্জটা মেটানোর জন্য এই 5 নাম্বার OH থেকে ইলেকট্রন এই কার্বনকে শেয়ার করবে এবং তাদের মধ্যে কি হবে? বন্ধনী তৈরি হবে। তাহলে এটাকে আমরা এবার আঁকি। যখনই দেখতে পাচ্ছ অ্যালকোহলিক গ্রুপের সঙ্গে কিটো গ্রুপ, মানে হেমিএসিটাল তৈরি হচ্ছে। এবার এর ক্ষেত্রে যে গঠনটা দেখবো আমরা এরকম গঠন পাবো। এই রিংটার নাম হচ্ছে, আগেরটা কি ছিল? পাইরানোস, এটা হচ্ছে ফিউরানোস। ফিউরানোস গঠন, ঠিক আছে? এবার এখানে কি হয় দেখো, কিভাবে গঠনটা হচ্ছে সেটাকে দেখো। তাহলে সবার প্রথমে আমরা কি আঁকবো? CH2OH 1 নম্বরকে দিলাম, তারপর আমরা C ডাবল বন্ডও দিলাম, তারপর আমরা C দিলাম, H-টা নিচের দিকে, OH-টা উপরের দিকে, তারপরে আমরা কি দিব? 4 নম্বর কার্বন, OH উপরের দিকে, H-টা নিচের দিকে, তারপর আমরা কি করব? 5 নাম্বার কার্বনকে দিব, H-টা এখানে, CH2OH-টা দিব, তারপর কি করব আমরা? 5 নাম্বার কার্বনের OH-টা দিব। এবার কি হবে রিঅ্যাকশনে? এই ওটা এর সঙ্গে কি ইলেকট্রন দিয়ে বন্ড তৈরি করবে। কার্বনটা কয়টা বন্ড আছে এখানে? 5টা তো সম্ভব না, একটা বন্ড ভেঙে যাবে, যার ফলে ইলেকট্রনগুলো অক্সিজেনের কাছে চলে আসলো, অক্সিজেন বেশি নেগেটিভ হয়ে গেল, সেটাকে প্রশমিত করার জন্য এই H-টা এসে এখানে যুক্ত হবে। ঠিক আছে? এটাকে যদি আমরা আরো ভালো করে লিখি, এরকম হবে দেখতে, এরকম 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 এরকম। তাহলে এখানে কার্বন, তার এক পাশে CH2OH, তার পাশে কে থাকবে? OH গ্রুপ গেল। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন। এবার 3 নাম্বার কার্বন হচ্ছে এটা, এখানে OH, এখানে H, 4 নাম্বার কার্বন এটা, এখানে OH, এখানে H, 5 নাম্বার কার্বন এটা, তার H দিলাম এবং CH2OH দিলাম। তাহলে এটাকে আমরা এবার কি করব? কি বলবো? এটাকে আমরা বলবো আলফা আলফা ডি ফ্রুক্টো ফিউরানোস। কেন আলফা বলছি? এই OH গ্রুপটা দেখো নিচে আছে, এর থেকে দেখো দূরে আছে, তার জন্য এটা আলফা ডি ফ্রুক্টো ফিউরানোস। এবার এখানে তো বিক্রিয়াটা কিভাবে হচ্ছে আমি দেখিয়ে দিলাম। এবার বিটাটা কিভাবে দেখতে হবে? তাহলে বিটাটা এখানে অক্সিজেন, আগেরটার মতোই সেম প্রোটনটাই, কেবলমাত্র ডিফারেন্স কোথায় থাকবে? এই OH-টা উপরে আর CH2OH-টা নিচে। তাহলে এখানে অ্যানোমারিক কার্বন কোনটা? এখানে অ্যানোমারিক কার্বন হচ্ছে এখানে এই যে 2 নাম্বার কার্বনটা হচ্ছে আমাদের অ্যানোমারিক কার্বন। তাহলে এখানে 3 নাম্বারের পজিশনে কে থাকবে? OH, H, তারপর কে থাকবে এখানে? OH। ও একটু দাঁড়াও, কোথাও গন্ডগোল হলো না তো? OH এর মিলাতে এটা গেল, এটা গেল, এটা 3 নাম্বার, H-টা নিচের দিকে, OH-টা উপরের দিকে, H-টা এখানে, এটা 4 নাম্বার, 4 নাম্বারে H-টা, এখানে গন্ডগোল হয়েছে, OH-টা এখানে, এখানে H-টা হবে। 1 সেকেন্ড। তাহলে এখানে এটা গেল, এটা গেল, এটা এখানে গেল, হ্যাঁ, তার জন্য কেমন লাগছিল? OH, তারপরে 5 নাম্বার H আসছে, CH2OH উপরে গেছে, একদম ঠিক আছে, পারফেক্ট।
এরপরেরটা আমরা করি, তাহলে এখানে কি হবে, গন্ডগোল যদি কোথাও হয় ঠিক ধরা পড়ে যাবে। OH, এখানে হচ্ছে আমাদের কার্বন, এখানে H, CH2OH। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বিটা ডি ফ্রুক্টো ফিউরানোস, ফ্রুক্টো ফিউরানোস। কেন? কারণ এই দেখো OH-টা এই CH2OH এর পাশে আছে। তাহলে এই হচ্ছে সাইক্লিক স্ট্রাকচার কিভাবে তৈরি হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজের ক্ষেত্রে, সেটা আমি তোমাদের বললাম। এখানে কয়টা মেম্বার রিং তৈরি হলো দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে ফিউরানোস কিন্তু 5 মেম্বার রিং, আর পাইরানোস ছিল 6 মেম্বার রিং। এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে, গেল এটা। এরপরে আমরা কি পড়বো, এরপরে আমরা পড়বো, হ্যাঁ ওই যে ডির কথাটা যে আমরা বারবার বলছি সেটার বিষয়ে একটু আমরা বলি। ফিশার প্রজেকশন ফর্মুলা। FISH, ফিশার প্রজেকশন ফর্মুলা। এটা হচ্ছে ডি গ্লিসারল ডিহাইড, গ্লিসারল ডিহাইড। এদিকে আমি আঁকি CHO, C বন্ড H বন্ড OH বন্ড C H2OH। এটা হচ্ছে L গ্লিসারল ডিহাইড। এক সেকেন্ড, গ্লিসারাল লেখে নাকি এটাকে, গ্লিসারাল, হ্যাঁ একদম, তাহলে এটা গ্লিসারাল লেখে, গ্লিসারাল ডিহাইড। ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, রোটেটরি বা বাংলায় বলে ডানা বর্তি। এইদিকে এই ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে ওই দিকেই ঘুরবে। আর এটা হচ্ছে লেভো রোটেটরি, LAEVO, লেভো রোটেটরি, বা এটাকে বলে বামাবর্তী, বামাবর্তী। এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। কি জিনিস এটা? এবার তোমাদের আমি একটা ছবি দেখাবো, তার আগে একটা ছবি আমি এখানেই আঁকি দেখানোর থেকে। এটা হচ্ছে একটা লাইট, এখানে একটা যন্ত্র থাকে, এটাকে আমরা বলি পোলারাইজার। এটা হচ্ছে আমাদের কি পোলারাইজার। তারপর থাকে আমাদের একটা টিউব containing sample, তারপর থাকে আমাদের অ্যানালাইজার, অ্যানালাইজার। এবার কি জিনিসটা, আমাদের যখন লাইট থেকে বিভিন্ন, দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো এই ছবিটা, তো আলোর কি হয়, আলো যখন লাইট সোর্স থেকে বের হয় বিভিন্ন দিকে ভাইব্রেট হয়, আর পোলারাইজারের কাজ হচ্ছে ভাইব্রেশনটাকে চারিদিকে না করে একদিকে করে তোলা। এটা হচ্ছে পোলারাইজারের কাজ। তার ফলে ভাইব্রেটটা এবার যে কোনো একদিকে হবে। এবার ওই পোলারাইজ লাইটটা যখন আমাদের এই স্যাম্পল টিউবের মধ্য দিয়ে যাবে, এই যে দেখো পোলারাইজ লাইটটা এবার স্যাম্পল টিউবের মধ্য দিয়ে যাচ্ছে। এই স্যাম্পল টিউবের মধ্যে থাকা যে স্যাম্পল, সেটা একটা শর্করা হতে পারে বা অ্যামিনো অ্যাসিড হতে পারে, তার গঠনের উপর নির্ভর করে এই অ্যানালাইজারের মধ্যে আমরা কিছু রিডিং পাবো, ঠিক আছে।
এবার এবার যে সমস্ত স্যাম্পল ওই অ্যানালাইজারের ডান দিকে ঘোরাতে পারে, মানে অ্যানালাইজারের মধ্যে যে আমাদের এই দেখো যে আমাদের রেখাগুলো আছে সেটাকে ডান দিকে ঘোরাতে পারে তাকে আমরা বলবো ডেক্সট্রোরেটরি। আর যারা বাম দিকে ঘোরাতে পারে অ্যানালাইজারের মধ্যে যে চিহ্নটা আছে তাকে আমরা কি বলবো, লেভোরোটেটরি। এইবার এই সুগারটাকে আমরা কখন বলবো ডি? যখন এই কাইরাল কার্বনের ওএইচটা ডান দিকে আছে তখন তাকে আমরা কি বলবো, ডেক্সট্রোরোটেটরি। আর যখন ভুল করে দিয়েছি, আর যখন এই ওএইচটা বাম দিকে থাকবে তখন তাকে আমরা বলবো লেভোরোটেটরি। তাহলে এই ডি গ্লিসারাইল হেডকে যদি এখানে রাখি, এ আমাদের প্লেন পোলারাইজ লাইটকে কোন দিকে ঘোরাবে, ডান দিকে, আর এ কোন দিকে ঘোরাবে, বাঁ দিকে। বোঝা গেল ডেক্সট্রোরোটেটরি। তাহলে ডি আর এল আমি কেন বলছি তখন থেকে, আশা করি বোঝা গেল। এইবার এটা তো একটা সিম্পল সুগারের ক্ষেত্রে বললাম। এবার গ্লুকোজের ক্ষেত্রে আমি যদি বলি, এখানে আমি এটা মুছে দিয়ে আমি একটু গ্লুকোজের আমি যদি ডি গ্লুকোজের ছবি এবার আঁকি, এইচ ওএইচ ওএইচ এইচ 1 2 3 4 5 6 এইচ ওএইচ এইচ ওএইচ, এটা ডি গ্লুকোজের ছবি, ডি গ্লুকোজ। কিন্তু এখানে দেখো এই যে এখানে কাইরাল কার্বন কিভাবে গুণ আমি সেটা দেখাচ্ছি। তাহলে এটা CHO C 3 4 5 6 CH2OH H OH, এটা হচ্ছে আমি আঁকবো এবার L গ্লুকোজ। L গ্লুকোজের ক্ষেত্রে আমি আঁকি OH গুলো দিকে দিই, OH H H OH OH H H OH, এটা হচ্ছে L গ্লুকোজের ছবি। এইবার ডি গ্লুকোজ আমরা এবার কখন বলবো, কারণ এখানে দেখো এই ওএইচটা তো আবার বাঁ দিকে আছে, আর এইখানে আবার এল গ্লুকোজের ক্ষেত্রে ওএইচটা তো এদিকে আসার কথা, তাহলে এইটা আবার ডান দিকে আছে। তাহলে আমি এবার কখন একে ডি বলবো আর এল বলবো? আগেরটা তো সোজা ছিল, একটাই ওয়েট ছিল, কারণ এইখানে আমি কখন বলবো যে এটা ডি? লাস্ট কাইরাল কার্বন তার ওএইচটা কোন দিকে আছে সেটার উপর নির্ভর করে আমরা বলবো ডি না এল। ঠিক আছে? তাহলে এই গ্লুকোজের মধ্যে কাইরাল কার্বন লাস্ট কোনটা? এই যে এটা কিভাবে হচ্ছে আমি পরে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি লাস্ট কাইরাল কার্বন। কেন? কারণ এর দেখো একপাশে এইচ, একপাশে ওইচ, একপাশে CH2OH, আর একপাশে এই টোটালটা আছে, তাহলে চারটাই আলাদা, তাই এটা হচ্ছে লাস্ট কাইরাল কার্বন। তুমি যদি এটাকে ভালো করে দেখো তাহলে লাস্ট কাইরাল কার্বনের ওইচটা কোন দিকে আছে? ডান দিকে, তার মানে এটা ডি গ্লুকোজ। লাস্ট কাইরাল কার্বনের ওইচটা কোন দিকে আছে? বাঁ দিকে, তার মানে এটা এল গ্লুকোজ। ঠিক আছে? তাহলে আশা করি ডি আর এল একদম কনফিউশন ক্লিয়ার। এবার আমি তোমাদের পড়াবো কাইরাল কার্বন কিভাবে কাউন্ট করে, কয়টা কাইরাল কার্বন আছে। তাহলে এই গ্লুকোজটাই ধরো CHO 3 4 5 6 H OH OH H H OH H OH। এখানে দেখো সবার প্রথমে আমরা এই কার্বনটাকে ধরি যে এটা কাইরাল কার্বন কিনা। এটাকে আমরা একটু ভালো করে লিখি এরকম করে, H গেল। এখানে কার্বনটা দেখো একটা বন্ডে হাইড্রোজেন আর একটা বন্ডে এই সবগুলো, আর দুইটা বন্ডে অক্সিজেন আছে, তাহলে একই জিনিস আছে, তার মানে এটা কাইরাল কার্বন না। তাহলে দ্বিতীয়টাকে ধরলে দেখবে এই টোটালটা একটা আলাদা গ্রুপ,
এটা একটা আলাদা গ্রুপ, এটা একটা আলাদা গ্রুপ, আর এই টোটালটা একটা আলাদা গ্রুপ। তার মানে এটা কাইরাল কার্বন। যদি এই কার্বনটার ক্ষেত্রে ধরো এবার, তাহলে এই টোটালটা একটা গ্রুপ, এটা একটা আলাদা গ্রুপ, এটা একটা আলাদা গ্রুপ, এই টোটালটা আলাদা একটা গ্রুপ। সেম এটার ক্ষেত্রে যদি ধরো এবার, এটা একটা আলাদা গ্রুপ, এটা একটা আলাদা গ্রুপ, এই টোটালটা আলাদা একটা গ্রুপ, আর এই টোটালটা আলাদা একটা গ্রুপ। বুঝা গেল? যদি এটার ক্ষেত্রে ধরো সেম একটা আলাদা গ্রুপ, আলাদা গ্রুপ, আলাদা গ্রুপ, এই টোটালটা আলাদা একটা গ্রুপ। কিন্তু এইটার ক্ষেত্রে আমি শুধু লাস্টটা আঁকছি, এটা 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 CH2OH আছে। তো CH2OH কে আমরা এভাবে লিখতে পারি, এই H, এই H, এই পাশে OH লিখতে পারি, এই CH2OH, CH2OH। দেখো এই পাশে আলাদা, এইদিকে টোটালটা না হয় আলাদা, কিন্তু এই দেখো দুইটা সেম। তাহলে এটাকে কি আমি বলতে পারবো কাইরাল কার্বন? না। তাহলে গ্লুকোজের কয়টা কাইরাল কার্বন আছে টোটাল? 4টা। কোন 4টা? কোন 4টা? এই 3 4 5 6 CH2OH, H OH OH H H OH H OH। কাইরাল কার্বন কোনটা এখানে? এই একটা কাইরাল কার্বন, দুইটা, তিনটা, 4টা। আশা করি বোঝা গেল। ঠিক আছে, গেল। এরপরে পার্টে আমরা আসি। এরপরে পার্টে কি আছে একটু দেখি। এইবার একটা জিনিস আছে, সেটা দেখো তোমরা। এবার হচ্ছে স্টিরিও আইসোমার। স্টিরিও আইসোমার এটা কি জিনিস আবার? স্টিরিও আইসোমার হলো, এখানে মলিকিউলার ফর্মুলা সেম, বাট গঠন আলাদা। শর্করাগুলোর মলিকুলার ফর্মুলা সেম পাবে, কিন্তু তুমি গঠন আলাদা পাবে। তাকে বলবো আমরা স্টিরিও আইসোমার। এটা দুটো ভাগে ভাগ করা যায় এই স্টিরিও আইসোমার। কি কি? একটা হচ্ছে আমাদের এনানশিওমার, এনানশিওমার। আর একটা হচ্ছে আমাদের ডায়া স্টিরিও আইসোমার। হ্যাঁ, স্টিরিও আইসোমার। এর আবার তার আগে এটাকে বলে দিই সংজ্ঞাটা। এনানশিওমার হচ্ছে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। মিরর ইমেজ কি জিনিস এটা? মানে আমরা আয়নায় কোনো কিছু রাখলে এক্স্যাক্ট তার উল্টাটা দেখতে পাবো আয়নায়, তাই তো? আমি যদি হাতটা এরকম করে দেখাই, ঠিক তার বিপরীত দিকেই এই আঙুলটার ঠিক কাছে দেখো এই আঙুলটাই আছে, তাই না? তো এনানশিওমারে কি হয়, তুমি মিরর ইমেজ পাবে, কিন্তু 100% এক্স্যাক্ট মিরর ইমেজ পাবে না এনানশিওমারে। গঠন দেখাচ্ছি, বোঝাচ্ছি। যেমন এক্সাম্পল দিই, এই যে আমি একটু আগে তোমাদের ডি গ্লিসারলডিহাইডের ছবি আঁকলাম, ডি গ্লিসারলডিহাইডের যে ছবি আঁকলাম, এটা হচ্ছে ডি গ্লিসারালডিহাইড। আর এপাশে আমি করি এল গ্লিসারলডিহাইড। তাহলে এটা কি? এল গ্লিসারলডিহাইড। দেখো তুমি মাঝখানে একটা যদি মিরর দাও, আয়না দাও, দেখো টোটাল গঠন সেম, শুধুমাত্র এই এইচটা ওইদিকে আর এই ওয়েসটা এদিকে। কিন্তু মিরর ইমেজ হলে কি হতো, এই ওয়েসটা এদিকেই থাকতো আর এই এজটা এদিকেই থাকতো। তাহলে এর জন্যই বলছে মিরর ইমেজ, বাট এক্স্যাক্ট মিরর ইমেজ না, যার মানে হচ্ছে সুপার নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। বুঝা গেল আশা করি। এবার আমরা বলবো ডায়া স্টিরিও আইসোমার।
এরা মিরর ইমেজই না, তাহলে এরা মিরর ইমেজ নয়। এর দুটো ভাগ আছে আবার, কি কি ভাগ? একটা হচ্ছে এপিমার আর একটা হচ্ছে অ্যানোমার। কি জিনিস এটা আবার? এটাকে আমরা মুছে দিই। এপিমারের মধ্যে আমরা দেখব কেবলমাত্র একটি কাইরাল কার্বনে এইচ ও OH এর মধ্যে পার্থক্য থাকবে, কেবলমাত্র এক জায়গায় পার্থক্য থাকবে। এক্সাম্পল দিয়ে বুঝে যাবে। যেমন আমি সর্বপ্রথমে গ্লুকোজের ছবি আঁকি। এখানে গ্লুকোজ, এই পাশে আমি আঁকবো হচ্ছে ম্যানোজের ছবি, আর এই পাশে আঁকবো আমি গ্যালাক্টোজের ছবি। গ্যালাক্টোজ জি। এবার গ্লুকোজের সংকেত তখন থেকেই আঁকছি, আবার আঁকি 3 4 5 6 CH2OH, এখানে হচ্ছে H, এখানে OH, এখানে OH, এখানে H, এখানে H, এখানে OH, এখানে H, এখানে OH। তাহলে এটা হচ্ছে ডি গ্লুকোজের ছবি। এবার তুমি যদি গ্যালাক্টোজের ছবি আঁকো, গ্যালাক্টোজটা এমন হয় দেখতে, 3 4 4 5 6 H OH OH H OH H H OH। এটা হচ্ছে ডি গ্যালাক্টোজের ছবি। এটা হচ্ছে ম্যানোজ, ম্যানোজের ছবিটা এবার কি 3 4 5 6 CH2OH OH H OH H H OH H OH। তিনটা স্ট্রাকচারের দিকে দেখো তো ডিফারেন্সটা কোথায় আছে। এই ডি গ্লুকোজ আর ডি গ্যালাক্টোজের মধ্যে দেখো একটা জায়গায় পার্থক্য আছে, টোটালটাই সেম, কেবলমাত্র 4 নাম্বার কার্বন পজিশনে দেখো ডিফারেন্স আছে। এখানে OH-টা আছে এদিকে, এখানে OH-টা আছে এদিকে। তাহলে এই ডি গ্লুকোজ আর ডি গ্যালাক্টোজকে আমরা বলবো কি এপিমার। কিন্তু কত এপিমার? এরা পরস্পরের সঙ্গে 4 এপিমার। ক্লিয়ার? আর এই ডি গ্লুকোজ আর ডি ম্যানোজের মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখো তো আছে, 2 নম্বর কার্বনে আছে। দেখো টোটালটাই সেম, 2 নম্বর কার্বনে কেবলমাত্র H আর OH এর মধ্যে ডিফারেন্স। তার জন্য এই দুইটাকে আমরা কি বলবো? 2 এপিমার। তাহলে এপিমার কি? কেবলমাত্র একটি কাইরাল কার্বনের H ও OH এর মধ্যে ডিফারেন্স থাকবে। ক্লিয়ার? এবার অ্যানোমার কি? আগেই পড়েছি অ্যানোমারটা, আমরা যেমন এর আগে পড়লাম। এটা হচ্ছে অ্যানোমারিক কার্বন, যার মধ্যে OH উপরের দিকে আর নিচের দিকে থাকতে পারে। আর অ্যানোমারিক কার্বনে যদি H আর OH নিচে থাকতে পারে। তাহলে যখন অ্যানোমারিক কার্বনের মধ্যে H আর OH এর মধ্যে ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট থাকে, তখন তাকে আমরা বলবো কি অ্যানোমার। যেমন আলফা ডি গ্লুকোপাইরানোস আর বিটা ডি গ্লুকোপাইরানোস, এরা একে অপরের কি অ্যানোমার। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই শিখব। পরের ক্লাসে আমরা জানবো কিভাবে ডাইস্যাকারাইড, তাহলে মনোস্যাকারাইড টোটালটাই শেষ। এর পরের ক্লাসে আমরা রিডিউসিং সুগার কি, কিভাবে তৈরি হয়, ডাইস্যাকারাইড কিভাবে তৈরি হয়, পলিস্যাকারাইড কিভাবে তৈরি হয়, টোটালটা জানবো। এই ক্লাসে যদি আমি টোটালটা পড়াতে যাই প্রচুর সময় লেগে যাবে এবং হয়তো এতক্ষণ ধৈর্যও থাকবে না যে টোটাল ক্লাসটা দেখার। যারা যারা ক্লাসটা দেখেছো কিছু হলেও শিখতে পারবে, এতটুকু গ্যারান্টি দিতে পারি। যারা ক্লাস 11-এর স্টুডেন্ট আছো, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য।